আমরা আপনার টুকটাক মানে আসা যাওয়া করতেছি আর কি, যে নিব নিচ্ছি এটার মধ্যে আমরা, দিব দিচ্ছি এটার মধ্যে আমরা আছি। ঠিক আছে, যে কি হয় দেখি, কালকে থাকে কিনা, আগামী সপ্তাহে থাকে কিনা দেখি। তো আজকে প্রোগ্রামটাই কিন্তু ইওর ফার্স্ট মান্থ ইন নেটওয়ার্ক মার্কেটিং। আমি জানি এখানে আমরা সবাই স্টুডেন্ট, রাইট? Yes. নতুন কোনো লোক তো নাই না? আচ্ছা, নতুন আমরা যারা আছি অনেকে আমরা দেখতে দেখতেই কিন্তু এই মাসটা কি করি, পাস আউট করে দিয়েছি। অনেকে আছে এখানে দুই একজন পাওয়া যাবে যে জয়েন করেছেন হয়তো মে মাসে অথবা জুন মাসের শেষের দিকে, জুলাই মাস চলে গেছে, এক মাস হয়ে গেছে, বাট ওনার কোনো অ্যাক্টিভিটি নাই, উনি কিন্তু আসা যাওয়া করতেছে। মানে এটাকে বলা হয় আইসিইউতে যখন কোনো রোগীকে রাখা হয় ডাক্তারের বিশেষ কিছু করণীয় থাকে না, অবজারভেশনে আছে, তিনি আমাদেরকে অবজারভেশনে রেখেছেন। ঠিক আছে, দেখবে বিশাল কোনো সার্জারি করার পরে যখন পেশেন্টকে লেবার রুমে নিয়ে আসা হয় তখন এখানেও মানে ভালো একটা অবজারভেশনে রাখেন ডাক্তাররা, নার্সরা, ইনিও আমাদেরকে কি ওভারটেক করে অবজারভেশনে রেখেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদেরকে অবজারভেশনে রাখতে গিয়ে উনার গুরুত্বপূর্ণ প্রথম মাস কিন্তু চলে গেছে, যেই মাসে উনি উনার বিজনেসে ভাইটাল একটা ফাউন্ডেশন দিতে পারবেন। আজকে আমরা মূলত এই বিষয় নিয়ে কথা বলবো। তা আমি যে কথাগুলো বলবো এগুলো কিন্তু আপনারা জানেন। আমি আসলে বিশেষ কোনো ট্রেনার না, খুব ভালো যে কথা বলতে পারি তাও না। জার্মানির একজন প্যারা কমান্ডো তার বিমান দুর্ঘটনার কারণে সেই সুদীর্ঘ বনাঞ্চলে আপনার ছিটকে পড়েছে প্রায় ৩-৪-৫ দিন। যেহেতু সে প্যারা কমান্ডো, খাবার না থাকার পরেও শরীরে একটু আদর শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছেন আপনার খাদ্যের আশায় এবং বেঁচে থাকার আশায়। অনেক বনাঞ্চল পাড়ি দিয়ে দুর্গম এলাকায় তিনি একটা বাড়ি দেখতে পেলেন। একদম মানে হতবিহ্বল অবস্থায়, শরীরে এক ফোঁটা শক্তি নেই। তার এখন মূল প্রত্যাশা হচ্ছে যে একটুখানি খাবার পাওয়া যায়। দুর্ভাগ্যবশত যে বাড়িতে উনি মানে যে বাড়িটা দেখে এগিয়ে যাচ্ছেন সেই বাড়িতে শুধুমাত্র মধ্যবয়স্ক একজন মহিলা থাকে, যে প্রচন্ড কৃপণ। ওই সৈনিক ওই ভদ্র মহিলাকে গিয়ে বললেন যে মা, আমি একজন প্যারা কমান্ডো, বলে যে আমি কি করবো, আমি খুব ক্ষুধার্ত। বলে দেখো আমার বাসায় বা বাড়িতে তেমন খাবার দাবার নাই, যে আপনি যদি আমাকে সামান্য কিছু দিয়ে মানে সহযোগিতা করেন আমার জীবনটা হয়তো বেঁচে যেত। যে এই যাত্রা আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারছি না, এই যাত্রায় তো খাবার দরকার কিন্তু এই যাত্রায় সহযোগিতা করতে পারছে না। তো কথা বলতে বলতে ওই সৈনিকের দৃষ্টি গেল যে ওয়ালের দিকে, দেখলো যে ওখানে একটা ওয়ালে কুড়াল ঝুলানো আছে। কুড়াল যেটা আমরা একদম শুদ্ধ ভাষায় বাংলা বললে কুঠা, যেটা দিয়ে কাঠ কাটা হয়, কুড়াল ঝুলানো আছে। তো সৈনিক এই কথা শোনার পরে হাসি দিলেন। তো ভদ্রমহিলা জিজ্ঞেস করতেছে আপনার খাবার দরকার কিন্তু আপনি বলতেছেন আপনার শরীরে এনার্জি নেই, এখন দেখতেছেন হাসতেছেন। কয়ে না আমি হাসতেছি আর কি কুড়ালটা দেখে, যে কুড়াল দিয়ে কি হবে। কয়ে না আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি ভালো কুড়ালের খিচুড়ি রান্না করতে পারি। মহিলা একটু হতচকিত হয়ে গেছে, জীবনে বহু খিচুড়ি শুনেছি, ডিম খিচুড়ি, সবজি খিচুড়ি, তারপরে বিফ খিচুড়ি, চিকেন খিচুড়ি, ব্লা ব্লা ব্লা, কুড়ালের খিচুড়ি এই জিন্দেগিতে তো আমার বয়স 43-45 হয়ে গেছে, এটা তো শুনি নাই। কয়ে না আপনি যদি মানে ইয়ে করেন তাহলে আমি ভালো কুড়ালের খিচুড়ি রান্না করতে পারি। ও তাই নাকি? মহিলাও একটু চিন্তা করলো যে তাহলে আজকে এই নতুন রেসিপিটা একটু শিখে ফেলি, একটু খেয়ে হবে। তা এখন বললো যে ঠিক আছে তুমি যেহেতু রান্না করতে পারো তাহলে তুমি রান্না শুরু করো। বলে যে আমার একটা পাত্র লাগবে, একটু কুড়ালটা দেওয়া যায় এরকম একটা পাত্র লাগবে। তো ফাইন পাত্র আছে, পাত্র দিল, পানি দিল, উনুন স্টার্ট করলো। উনুনের উপরে পাত্রটা দিয়ে কুড়ালটাকে সুন্দর করে ধুয়ে ওই কুড়ালটাকে পাত্রের মধ্যে দিয়ে দিল। এখন যখন পাত্রে পানি উত্তপ্ত হতে থাকলো, কিছুক্ষণ পরে ওই সোলজার বলতেছে আপনি কি কিছু গান পাচ্ছেন? ভদ্রমহিলা বলতেছে কুড়ালের খিচুড়ি। এখন যদি বলি যে গান পাই নাই তাহলে এমন বলতে পারে তাহলে আমি একটা গান আপনাকে দিব না। বলছে হ্যাঁ একটু একটু তো গান পাচ্ছি। মহিলা বলতেছে একটু একটু গান পাচ্ছি। বলছে আসলে কুড়ালের খিচুড়িটা কিন্তু দারুণ একটা খিচুড়ি, তবে এটার টেস্টটা আরো বেড়ে যাবে
বলছে হ্যাঁ একটু চাল। যাই ভদ্রমহিলা কি করলো, চাল নিয়ে আসলো। এবার চালটাকে ধুয়ে সুন্দর করে এটাতে দিয়ে দিল। এখন গানটা কেমন লাগতেছে? আগে থেকে গানটা একটু কি সেটে গেছে, একটু বাড়ে গেছে। বলছে এটাতে যদি একটু ডাল দেওয়া যায় তো তাহলে কিন্তু সেরকম একটা টেস্ট হইতো। বলছে আছে তো। দিয়ে কি করলো, পরিমাণ মতো ডাল নিয়ে আসলো, ধুয়ে এগুলোও দিল। মোটামুটি এখন নাড়তেছে, পুরো সব খিচুড়ি হচ্ছে, নাড়তেছে, বলতেছে গান কেমন আসতেছে? বলছে হ্যাঁ। বলছে এখানে যদি এই মশলাপাতি একটু দেওয়া যেত না, ওরা আছে তো। একেবারে সকল মশলাপাতি আনি দিল। বলে এখন তো একদম ফাইনাল স্টেজে আছে। বলছে এই স্টেজে কি? বলছে গান কেমন লাগতেছে? চরম, মানে সেরকম এই জীবনে বহু খিচুড়ির গান আমার নাকে লাগছে, কিন্তু এই খিচুড়ির গান আমি দেখতেছি একটু ব্যতিক্রম। নামটাই তো ব্যতিক্রম, কুড়ালের খিচুড়ি। এখন বলেছে একটা ডিম যদি একটু ডিম যদি দেওয়া যেত, আরে আছে তো, কয়েকটা ডিম এনে তাড়াতাড়ি কি করলো, দিল। মোটামুটি খিচুড়ি রেডি। এখন খিচুড়ি খাওয়া হবে, সোলজারও রেডি, ওই প্রথম মহিলাও রেডি। কুড়ালটাকে সুন্দর করে আবার ওই খিচুড়ির পাত্র থেকে তুলে এটাকে ধুয়ে পরিষ্কার করে আবার ওয়ালে লাগিয়ে দেওয়া হলো। ভদ্রমহিলার প্লেটে খিচুড়ি দেওয়া হলো, উনিও খিচুড়ি দিলেন, দিয়ে খাচ্ছেন। সোলজার তো ভুখা, আজকে 4-5 দিন, পারলে কুড়াল কামড়াই খায়, এখন তো খিচুড়ি। সেই খিচুড়ি খাইতেছে আর একটু এভাবে ঠাক করে বলতেছে যে কেমন লাগতেছে আপনার কাছে? বলছে বাবা দেখো তুমি কোথেকে আসছো আমি জানি না, আমার জীবনের জন্মান্তর, আমার জীবন ধন্য হয়ে গেছে। এই যে তুমি আমার নতুন একটা রেসিপি শিখেলে, কুড়ালের খিচুড়ি, ঠিক আছে? এই খিচুড়ি কিন্তু আমি জিন্দেগিতে এই টেস্ট কিন্তু পাইনি। আসলে সোলজারের ইন্টেনশনটা কি ছিল? খাবার। কি ছিল? খাবার। আপনার যখন আইডিয়া আপনি বুঝতে পারবেন, আইডিয়া যখন মেক করতে পারবেন, তখন আপনার আসলে কোনো কিছুতে আপনাকে থামানো যাবে না। কিছুই ছিল না, শুধু কুড়াল ছিল, খিচুড়ি কিন্তু হয়ে গেছে। এবং সোলজারও কি করেছে, খাবারটা তার খিদা নিবারণ করেছে। আমাদের জীবনে আমাদের কাছে এমন অনেক আইডিয়া আছে, শুধু ইমপ্লিমেন্টেশনের অভাবে আমরা কি করতে পারতেছি না, সাকসেস হতে পারছি। তো চলেন আমরা আজকে আমাদের এই ফার্স্ট মান্থলি নেটওয়ার্ক মার্কেটিং এ এই কুড়ালের খিচুড়ি, আমার কাছে কুড়াল আছে, বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু আপনাদের কাছে আছে। এটাকে যখন এক পাত্রে নিয়ে আসবো, খুব চমৎকার একটা স্মেল হবে, খুব চমৎকার রান্না হবে, টেস্ট হবে, যেটা আমরা মিলেমিশে খাবো। রাজি আছি আমরা সবাই? ইয়েস, রাজি আছি। ওকে ফাইন। যেহেতু আমরা রাজি আছি এবং চলে আসছি, আমাদের মোবাইল ফোনগুলো আমরা একটু চেক করি যে মোবাইল ফোনটা আমাদের ঠিকমতো আছে কিনা। মোবাইল ফোনটা ঠিকমতো আছে কিনা একটু দেখি তো আমরা। এটা কি সাইলেন্ট মোডে আছে? যেমন সকালে অনেকে মোবাইল ফোন বিরতিতে দেখছি যে একটু মানে মোবাইল জানাইছে যে আমি কিন্তু আছি, আমি কিন্তু আপনার সাথে আছি, ঠিক আছে? তো আসুন, আমাদের ব্রেইন হচ্ছে যে খুবই মারাত্মক একটা বিষয়, কাজ করছে না। আমাদের ব্রেইন হচ্ছে যে মারাত্মক একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা এখন তো বর্ষাকাল, তাই না? বর্ষাকাল না? বঙ্গোপসাগরে মনে হয় সবচেয়ে পানি বেশি, রাইট? Yes. বঙ্গোপসাগরে সবচেয়ে পানি বেশি না? হ্যাঁ, ঠিক আছে স্যার। ওই আওয়াজ পড়েছে আস্তে। বঙ্গোপসাগরে সবচেয়ে পানি বেশি। আমার হাতে যে বোতলটা আছে, এটা কয় লিটারের বোতল? 2 লিটারের বোতল, রাইট? আচ্ছা এই বোতলটা পূর্ণ করার মতো পানি তো বঙ্গোপসাগরে আছে না? আচ্ছা ফাইন, ফ্যান্টাস্টিক। এখন দেখেন এই বোতলটাকে যদি আমি সিপিটাকে টাইট করে এটা গভীর সমুদ্রে একদম বোটে করে নিয়ে যাই ফেলে আসি, গভীর সমুদ্রে যদি বোটে করে ফেলে আসি, আগামী 3-4 ঘন্টা পরে গিয়ে আমি এই আপনার এই বোতলটা আবার নিয়ে আসলাম, এই বোতলটা কি পূর্ণ হবে? No. কেন পূর্ণ হবে না? গভীর সমুদ্রে যেখানে পানি সবচেয়ে বেশি ছিল সেখানে রেখে আসলাম, কেন পূর্ণ হয়নি? কারণ ছিপিটা আটকানো ছিল। আমরা যেহেতু প্রোগ্রামে চলেই এসেছি, আমরা আমাদের ব্রেইনের ছিপিটা খুলে বসি। যদি ব্রেইনের ছিপি আমরা খুলে বসতে না পারি, তাহলে এই যে 2-3 ঘন্টা আমরা যে আলোচনা করব, তাহলে দেখবেন যে এই বোতল যেমন খালি, ঠিক আমাদের ব্রেইনটা এরকম খালি থাকবে। আমরা ছিপিটা একটু খুলে বসি, ঠিক আছে? ব্রেইনের ছিপিটা যদি আমরা খুলে না বসি এবং পজিটিভলি যদি আমরা খুলে না বসি, তাহলে আমরা এই ব্রেইন থেকে কিছুই নিতে পারবো না। আমরা কি পজিটিভলি খুলে বসতে পারবো? ইয়েস। ব্রেইনটাকে আমরা একটু পজিটিভলি খুলে
বসি, কেমন? কারণ আমাদের ব্রেইনটা হচ্ছে প্যারাশুটের মতো। আমাদের ব্রেইনটা কি প্যারাশুটের মতো। অনেক উচ্চতায় বিমান থেকে নিরাপদ অবতরণের একমাত্র যান হচ্ছে যে প্যারাশুট। এই প্যারাশুট নিয়ে আপনি দিলেন লাভ, কিন্তু প্যারাশুটটা খুললো না, আপনি নিচে পড়ে একদম সিধি পিঠা হয়ে যাবেন না? यस, কি সিধি পিঠা হয়ে যাবেন না? প্যারাশুট সহ দেখবেন যে সিধি পিঠা হয়ে গেছে। লাইক দ্যাট আমাদের লাইফে আমরা যদি ব্রেইন আমরা যত মানে খুলতে পারবো, আমাদের লাইফটা কিন্তু তত সিকিউর হবে। আর যদি আমরা ব্রেইন খুলতে না পারি, তাহলে আমাদের লাইফটা সিধি পিঠার মতো চ্যাপ্টার হয়ে যাবে। ওকে, সো পজিটিভ পজিটিভ পজিটিভ, যখন আপনি পজিটিভলি কোনো কিছু নেবেন তখন আপনার রেজাল্ট আসবে কি পজিটিভ। তারপরে সবাই কি পজিটিভলি নেওয়ার জন্য রেডি আছি? Yes. আছি স্যার? Yes. আছি স্যার? Yes. এইভাবে আপনি বসবেন না, এইভাবে বসবেন না প্লিজ। একটু আমরা এই ব্যাকবোর্ডটাকে টান টান করে বসি, টান টান করে একটু মানে ফিল করি যে আমি আজকে ডিফারেন্ট একটা বিষয়ে এসেছি, যেখান থেকে আমি ডিফারেন্ট কিছু নিব। জীবনের মর্মার্থতার কথা আমরা একটু দেখি। 100% ফ্যাক্ট অফ লাইফ। হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক একটা স্কুলে গবেষণা চালিয়েছেন। তারা যখন প্রাইমারি স্টেজে ছিলেন, সেখানে আপনার প্রায় এভারেজ 100% স্টুডেন্টকে জিজ্ঞেস করেছেন যে তোমরা বড় হলে কি হবে। সবাই জবাব দিয়েছে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কি হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, পাইলট হবে। মানে সমাজের সবচেয়ে এলিট শ্রেণীর যত পেশা ছিল সবার দাবি হচ্ছে যে সব। কেউ বলে না যে আমি রিকশাওয়ালা হবো, ঠেলা গাড়িওয়ালা হবো, আমি ওই যে মুদি দোকানদার হবো, আমি ওই যে কাঁচা তরকারি বিক্রি করব, আমি ওই যে আপনার গার্মেন্টস আইটেম বিক্রি করব। কেউ এই ধরনের পেশার কথা বলে নাই। আমরাও কিন্তু আমাদের ছাত্র জীবনে এমিল লাইফ, কেউ ডাক্তার হবো, কেউ ডাক্তার হবো। দেখা গেছে ক্লাস 10 এ এমিল লাইফ আসছে, এই বাণিজ্য বিভাগে পড়তেছে, কিন্তু উত্তরের পত্র লিখে আসছে যে আমার উদ্দেশ্য হচ্ছে আমি ডাক্তার হবো। আচ্ছা, বাণিজ্য বিভাগ থেকে পড়ে কেউ ডাক্তার হতে পারবে? হ্যাঁ, লাইক দ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি যখন 100 জন ব্যক্তির উপর এই ধরনের গবেষণা চালিয়েছেন, তখন সবাই বলেছে যে আমরা কি হব, এই পেশায় যাব। মজার বিষয় হচ্ছে 30 বছর পরে তারা ওই স্টুডেন্টদেরকে আবার খুঁজে বের করে তাদের সাথে আবার সাক্ষাৎ করেছে। যারা নির্দ্বিধায় বলেছিল যে ডাক্তার হবে, যারা নির্দ্বিধায় বলেছিল ব্যারিস্টার হবে, যারা নির্দ্বিধায় বলেছিল যে আপনার পাইলট হবে, যারা নির্দ্বিধায় বলেছিল যে সমাজের এলিট শ্রেণীর যত আপনার প্রফেশন আছে এগুলাতে যাবে, সেখান থেকে অনলি 1% যা বলেছে সে জায়গায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ 1% সাকসেস হয়েছে। যিনি 1% লোক, ওই 100% থেকে 1% সাকসেস হয়েছে, ডাক্তার বলছে ডাক্তারই হয়েছে। বাকি 8% পিপল হতে চেয়েছে ডাক্তার, হয়ে গেছে ইঞ্জিনিয়ার। হতে চেয়েছে ইঞ্জিনিয়ার, হয়ে গেছে বিজনেসম্যান। হতে চেয়েছিল বিজনেসম্যান, সে হয়ে গেছে ব্যাংকার। হতে চেয়েছিল ব্যাংকার, সে হয়ে গেছে পাইলট। ঠিক আছে, হতে চেয়েছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে হয়ে গেছে কি আপনার ওই যে মুদি দোকানদার। তাহলে 8 এবং 9%, তাহলে মোটামুটি যাই হোক এরা দুটো পেশা পেয়েছে, রাইট? 9% লোক কি মোটামুটি তারা হয়তো মন মতো পেশা পায়নি, কিন্তু একটা পেশা তো পেয়েছে। বাকি 91% লোক এরা কোনো পেশাতেই চাইতে পারে না। এরা এখনো প্রত্যাশা করতেছে তারা কি করবে, যে ওই 8% অথবা 1% এ প্রবেশ করবে। অর্থাৎ এরা ওই পেশাগুলো না যাইতে পারলেও ওই পেশার মানুষদের মতো লাইফস্টাইল মেইনটেইন করতে চাচ্ছে। আমার মনে হয় আমাদের জীবনের সাথে হার্ভার্ডের এই গবেষণাটা মিলে যায়। আমরা ছোটবেলা সবাই কিন্তু চেয়েছিলাম পাইলট হতে, ডাক্তার হতে, রাইট? यस। কি স্যার? রাইট স্যার? यस। তাহলে আমাদের প্রত্যেকেরই আমাদের টার্গেট হচ্ছে যে কিভাবে 80 অথবা 1 এ পৌঁছানো যায়। এম আই রাইট? यस। তাহলে আমরা যদি প্রচেষ্টা করি, আমাদের স্বপ্নগুলো কি? স্বপ্ন কমন, আমাদের অনেক টাকা লাগবে, পার্সোনাল গাড়ি লাগবে, তারপরে আমাদের সুন্দর একটা বাড়ি লাগবে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা নিরাপদে ভবিষ্যৎ জীবন যাতে তাদের সিকিউর হয়, তাদেরকে যাতে ওয়েল এডুকেটেড করতে পারি, ঠিক আছে, আমার ভালো একটা যাতে ব্যাংক ব্যালেন্স থাকে, আমি অনেকগুলো দেশ ভ্রমণ করব, ঠিক আছে, ইন্টারন্যাশনালি আমাকে অনেকজন চিনবে। এই স্বপ্নগুলোই তো আমাদের, রাইট? यस। আমরা ভাই কথা বলি, কথা বলতে হবে। ফোন বাজার ক্ষেত্রে বলছি যে মানে ফোন বাজা যাবে না, কিন্তু কথা বলতে হবে, কথা বলতে নিষেধ করি। এই স্বপ্নগুলোই তো, রাইট? यस। কমন স্বপ্ন আমাদের? यस। ওকে, ফাইন। হাউ উইল ইউ ফুলফিল ইউর ড্রিমস? কিভাবে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন? when your pocket is empty, যখন আপনার
মানে পকেট, মানি ব্যাগ, ওয়ালেট যখন আপনার কি থাকবে, জিরো থাকবে, খালি থাকবে, আপনি কি স্বপ্ন পূরণ সম্ভব? সম্ভব? সম্ভব না। এই স্বপ্ন পূরণের জন্য আমরা প্রত্যেকেই অপরচুনিটি সিক করতেছি, অপরচুনিটি খুঁজতেছি। ওকে, একজন জব হোল্ডার, তার সাথে আপনি ভালো করে কথা বলেন, দেখবেন যে সেও অপরচুনিটি খুঁজতেছে। একজন ব্যবসায়ী, তার সাথে আপনি ভালো করে একটু আন্ডারস্ট্যান্ড করেন, তাকে বোঝার চেষ্টা করেন, দেখবেন যে সেও বলতেছে ভাই একটা সুযোগ থাকলে আমাকে দিয়ে। সবাই কিন্তু অপরচুনিটি সিকার, এবং আপনি কি করতেছেন? অপরচুনিটি সিক করতেছেন। আসেন, সময় স্বল্পতার কারণে আমি এখানে ইমেজগুলো দিতে পারি নাই। অপরচুনিটি আমাদের সামনে কি কি আছে? কেমনি আছে? জুয়া খেলে রাতারাতি আমরা চাইলে বড় হইতে পারি, বড় যেমন হতে পারে জুয়া খেলে রাতারাতি আমরা নিচেও চলে যেতে পারি। তাহলে এটাকেও কিন্তু আজকাল আমরা অপরচুনিটি হিসেবে দেখতেছি। মিরাকুলাস, যেমন আপনার মনে করেন প্রাইজ বন্ডের লটারি লেগে গেছে, আপনি প্রথম পুরস্কার পেয়ে গেছেন 10 লাখ টাকা। মিরাকুলাস, এটা কিন্তু হাজারে, লক্ষে, দেখা যাচ্ছে 10 লক্ষর মধ্যে বা 1 কোটি লোকের মধ্যে একজন হবে। দিস ইজ মিরাকুলাস। এটা সবার ক্ষেত্রে কিন্তু ঘটবে না, ঠিক আছে? এই ধরনের অপরচুনিটি আমরা কি করতেছি? সিক করতেছি। রাস্তায় 20 টাকার লটারির টিকিট বিক্রি করতেছে, ওখানে লাইনে দাঁড়িয়ে কিনতেছে। তার মানে এরা অপরচুনিটি সিকার। জব হোল্ডার, আপনি জব করতেছেন, ইটস অ্যান অপরচুনিটি। স্টক মার্কেট আমরা জানি এটাও একটা অপরচুনিটি। ওকে, এখন আসেন, আপনি যদি বিজনেসম্যান হতে চান, আপনি যদি ব্যবসাকে অপরচুনিটি হিসেবে নিতে চান, তাহলে আপনার কি কি রিকোয়ারমেন্টস দরকার? নাম্বার 1 হচ্ছে আপনার সময় দরকার, ইনভেস্টমেন্ট দরকার, নলেজ দরকার, রিস্ক টেক করতে হবে আপনাকে, প্রিমিসেস লাগবে এবং লাইবিলিটি আপনাকে নিতে হবে। আর ডিরেক্ট সেলিং এ আপনি যদি এই ডিরেক্ট সেলিংটাকে অপরচুনিটি হিসেবে নিতে চান, তাহলে এখানে আপনার টাইম ওই বিজনেসের মতো দেওয়ার প্রয়োজন নাই। ইনভেস্টমেন্ট জিরো, নলেজ আপনি না থাকলে ভালো, আস্তে আস্তে গ্যাদার করবেন। রিস্ক, এখানে কোনো রিস্ক নাই। প্রিমিসেস, বিশাল প্রিমিসেস আছে, এসি, আপনার হলরুম সহ, লাইবিলিটি জিরো। তাহলে আমরা যদি এখানে অপরচুনিটি হিসেবে নিই, কোনটাকে নেওয়াটা উত্তম হবে বলেন তো? ডিরেক্ট সেলিং বিজনেস। ডেফিনেটলি ডিরেক্ট সেলিং। আমরা যারা ডিস্ট্রিবিউটর হয়েছে, আমরা অলরেডি কি ডিরেক্ট সেলিং এ আছি, তাহলে